Welcome to Chartage. I am PropDex trader and your mentor, Orko. তো আজ বুধবার 7 জানুয়ারি 2026 টেকনিক্যাল অ্যানালিসিস করব ওভারঅল মার্কেট, ইন্ডেক্স এবং গ্লোবাল মার্কেট। দেখব কোথায় মার্কেট কিভাবে প্লেস আছে, সেক্টর রোটেশন কিভাবে হচ্ছে, কোন সেক্টর এগিয়ে যাচ্ছে বা কোন সেক্টর আমরা উইকনেস দেখতে পাচ্ছি, তার সাথে গ্লোবালি মার্কেট কীভাবে প্লেস আছে এবং কমোডিটিতে কীভাবে কোন কমোডিটি বিহেভ করছে, মেনলি মেজর 4 কমোডিটিস। তো শুরু করা যাক, দেখা যাক কীভাবে নিফটি। এটা কোনোভাবেই বাই বা সেল রেকমেন্ডেশন নয়, আপনারা অবশ্যই নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করে তারপর আপনারা বাই বা সেল ডিসিশন নেবেন। নিফটিতে আমরা আজকে দেখতে পাচ্ছি লাইক কালকে যেরকম একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছিল 10 মুভিং অ্যাভারেজের ওপরে, সেটাই আমরা দেখতে পাচ্ছি সেম ডোজি ক্যান্ডেল 20 মুভিং অ্যাভারেজের ওপরে এবং 20 মুভিং অ্যাভারেজকে অলমোস্ট লো বানিয়েছে। এখানে একটা সাইডওয়েজ মার্কেটে মুভিং অ্যাভারেজের ততটা ওয়েটেজ থাকে না, কিন্তু একবারের জন্য আমরা 10-20 মুভিং অ্যাভারেজকে জেনারেলি ফলো করি, কারণ এখান থেকে মাল্টিপল টাইম অনেক সময় আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাই। যেমন আজকে অলমোস্ট 20 মুভিং অ্যাভারেজের কাছ থেকেই লো বানিয়ে কিন্তু মার্কেট ওপরে গেছে। এখানে আমাদের মার্কেটে এখন ভিউ কি? এখন মার্কেটের ভিউ সাইডওয়েজ টু বুলিশ। এখানে কিন্তু বেয়ারিশ ভিউ এখনও পর্যন্ত মার্কেটের নেই, যতদিন পর্যন্ত 50 মুভিং অ্যাভারেজকে হোল্ড করছে, এবং মার্কেট 50 মুভিং অ্যাভারেজকে খুব সুন্দরভাবে কিন্তু হোল্ড করে আছে। ঠিক আছে, এখান থেকে যদি নিচে আসে, নিচে আসার জায়গা কতটা আছে? 25,978, অলমোস্ট 26,000, এবং তার নিচে 25,900, এতটাই কিন্তু মার্কেট এখন আপাতত নিচে আসতে পারে। কিন্তু ওপরের দিকের লেভেল ইম্পর্টেন্ট, সেটা হলো 26,320 থেকে 26,350। এখানে একটা রেজিস্ট্যান্স নিতে পারে এবং মার্কেট ওপরের দিকে যেতে পারে। ঠিক আছে, এটা গেল আমাদের ওভারঅল নিফটি 50-র ভিউ। ওকে, এরপরে আসি আমরা ইন্ডিয়া ভিক্স, অলমোস্ট 10-এর কাছে আছে। এবার এটাও মেক অর ব্রেক জোনেই আছে। এবার 10 থেকে যদি ওপরের দিকে ওঠে তাহলে ভলিটিলিটিটা বাড়বে, সেটাতে মার্কেটে প্রিমিয়াম বা এফএনওতে প্রিমিয়ামটা স্টেবল হবে। এখন যেরকম উইক আছে বা এখন মেনলি ভলিটিলিটি কম থাকার জন্য বা ভিক্স কম থাকার জন্য বাই স্ট্র্যাটেজি যেগুলো আছে সেগুলো মোর প্রফিটেবল দ্যান দ্য সেল স্ট্র্যাটেজি। অ্যান্ড যখন ভলিটিলিটি অনেক বেশি থাকে তখন সেল স্ট্র্যাটেজি আর মোর প্রফিটেবল দ্যান দ্য বাই স্ট্র্যাটেজি। এটা একটা ওভারঅল একটা ভিউ। এরপরে আমরা মিড ক্যাপ 150তে আমরা দেখছি যে প্রিভিয়াস যে হাই ছিল তার ওপরে হোল্ড করছে। এই লেভেলটা এখন ইম্পর্টেন্ট, 22,500 ওপরে যদি হোল্ড করে তাহলে মিড ক্যাপে কিন্তু একটা র্যালি আমরা দেখতে পারি। ঠিক আছে, তবে আমাদের নজরে রাখতে হবে, যদি নিফটি উইক হয় তাহলে আবার কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপও কিন্তু উইক হতে পারে। অন্যদিকে স্মল ক্যাপেও এখনও তেমন আমরা স্ট্রেংথ এখনও আমি দেখতে পাচ্ছি না। এখানে যদি কিছুদিন কন্টিনিউ করে এবং ওপরে ওঠে তবেই আমরা এটাকে ভিউ আমরা চেঞ্জ করব। এখনও পর্যন্ত যেটা আমাদের বেয়ারিশ ভিউ ছিল সেটাকে চেঞ্জ করে এখন আমরা একটা সাইডওয়েজ বা পজ একটা ভিউ রাখছি। এখনও কিন্তু এটা বুলিশ নয়। ওকে, ট্রেন্ড কিন্তু চেঞ্জ হয়নি। সেম একই মাইক্রোক্যাপ তো শুধুমাত্র একটা যে ফল ছিল সেটাকে একটা একমাত্র পজ করেছে। এখন আমাদের ওয়েট করতে হবে যে এটা কোন দিকে যায় সেদিকে দেখার জন্য। অন্যদিকে ব্যাঙ্ক নিফটি, এটা কিন্তু স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে। নিফটি যেখানে অলমোস্ট 20 মুভিং অ্যাভারেজের কাছে চলে এসছে, ব্যাঙ্ক নিফটি কিন্তু 10-20 কোনো মুভিং অ্যাভারেজের নিচেই নামেনি, এটা কিন্তু ওপরে প্লেসড আছে। মানে কি, এটা নিফটির থেকে ওভারঅল একটু স্ট্রেংথ বেশি, সেটাই বোঝাচ্ছে। অন্যদিকে নিফটি ফার্মা জাস্ট 2 দিন আগে, যেটা আমরাই চার্টে যে ভিউ রাখছিলাম কি এখানে কোনো সাইড হয়েছে, এখানে তেমন কোনো আমরা মুভমেন্ট দেখতে পাচ্ছি না। জাস্ট 2 দিনের মধ্যে কিন্তু এখানে ভিউটা চেঞ্জ হয়ে সাইডওয়েজ টু বুলিশ হয়ে গেছে। ওকে, এখন কিন্তু একটা কনফার্মেশন, বুলিশ একটা কনফার্মেশন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার আমরা একটু লং টার্মের চার্ট দেখব। লং টার্মের চার্টে আমরা দেখতে পাচ্ছি যে 23,600 এবং তার উপরে
23,900 এই দুটো কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেল হিসাবে কাজ করবে। যদি আমরা উইকলি চার্টে যাই তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। এবার এই দুটো লেভেলকে যদি ব্রেক করে তাহলে কিন্তু নিফটি ফার্মা একটা বড় দৌড়ের জন্য রেডি হয়ে যাবে। ওকে, তো নিফটি ফার্মাকে কিন্তু তার মানে এখন নজরে বা ট্র্যাকে রাখতে হবে, এটাই বলার। অন্যদিকে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস, দিস ইজ গুড স্ট্রেংথ, এখানেও একটা ভালো একটা স্ট্রেংথ আমরা দেখতে পাচ্ছি। নিফটি আইটিতে আজকে আবার স্ট্রেংথ ফিরেছে, একটা পুলব্যাক, বড় পুলব্যাক, একটা 50 মুভিং অ্যাভারেজ পর্যন্ত দেখলাম। এটা কোনোভাবেই এক্সপেক্টেড ছিল না, কিন্তু মার্কেট তো আর আমার এক্সপেকটেশন অনুযায়ী চলবে না, মার্কেট চলবে তার নিজের এক্সপেকটেশানে। তো এখানে যেহেতু একটা পুলব্যাক দেখেছিলাম, তারপর আজকে কিন্তু একটা রিভার্সাল এবং কনফার্মেশন রিভার্সাল কিন্তু আমরা দেখছি, যে প্রিভিয়াসলি যে হাই ছিল তার ওপরে এখন হাই তৈরি করে তার ওপর ক্লোজ করছে। এবার কিন্তু এই প্রিভিয়াস হাই পর্যন্ত যেতে পারে, সেটা হলো 39,300 বা 400, এবং যদি ব্রেক করে তাহলে স্টেজ 2-তে চলে যাবে। ঠিক আছে, নিফটি অটো আমরা গত পরশু দিনই বলেছিলাম যে একটা শুটিং স্টার টাইপ যে ক্যান্ডেল তৈরি হয়েছে তার হাইটা খুব ইম্পর্ট্যান্ট, এটাকে এখন একটু পজ দেখাতে পারে। নিফটি অটো আজকে পজ হয়েছে, 0.8% ফল। এখানে 10 মুভিং অ্যাভারেজ এমনকি 20 মুভিং অ্যাভারেজে একটা ইম্পর্ট্যান্ট হবে, কারণ এখানে যদি একটু কনসলিডেট করে এবং তাহলে তার পরের মুভের জন্য আরও ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাবে। ওভারঅল ভিউ কি বুলিশ। নিফটি মেটাল স্ট্রং আপ ট্রেন্ড, এখন একটু শর্ট টার্মে ওভারবট, এখন দেখা যাক এখানে কিভাবে প্লেসড হয়। এখন উপরে যে হাই এখন ইম্পর্টেন্ট হবে 11,650, এটার উপরে যতক্ষণ না ব্রেক করছে নেক্সট মুভ আসা একটু ডিফিকাল্ট। এবং যদি এই 11,450 যদি ব্রিজ করে তাহলে কিন্তু নিচের দিকে 10 মুভিং অ্যাভারেজ, 20 মুভিং অ্যাভারেজ তো অনেক দূরে আছে, বা এখানে একটা কনসলিডেশন দেখাতে পারে, এমনকি 20 মুভিং অ্যাভারেজ পর্যন্ত আসতে পারে যদি খুব বেশি নিচে আসে। অন্যদিকে অয়েল অ্যান্ড গ্যাস থার্ড কনস্টিটিউটিভ ডেতে আমরা ডাউন ট্রেন্ডে দেখছি, পরপর 3 দিন আমরা মার্কেটকে নিচের দিকে দেখছি। ঠিক আছে, এখানে আমাদের নিচের যে লেভেলটা সেটা 11,900 যে লেভেল, সেটাকে একটা হোল্ড যদি করে বেটার, তা না হলে আমাদের এই 11,800 লেভেলটা দেখতে হবে যে কীভাবে প্লেসড হয়, কারণ এখানে একটা সাপোর্ট আছে। অন্যদিকে এফএমসিজি ডাউন ট্রেন্ডে আছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, এখানে একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই আছে, শুধুমাত্র আমরা এখন 3 দিনের একটা পজ দেখছি। অন্যদিকে নিফটি রিয়েলিটি 2 দিন আমরা ট্রেন্ড ডেতে আমরা দেখেছিলাম মোর দ্যান 1% আপের দুটো ক্যান্ডেল আমরা দেখেছিলাম, ঠিক আছে, কিন্তু একদিন 1.5% এবং পরের দিন 2%, তারপর এখানে একটা আমরা পজ দেখছি। এখন ওপরে যে হাই বা 919-20 যে হাই, এটা খুব ইম্পর্টেন্ট হয়ে কাজ করবে যদি ওপরের দিকে যেতে হয়, আর তা না হলে কিন্তু আবার নিচের দিকে আসবে, কারণ এটার মধ্যে ডাউন ট্রেন্ড কিন্তু কম্প্যাক্ট আছে। ঠিক আছে, অন্যদিকে কনজিউমার ডিউরেবলের লিড দেয় টাইটান, তারপর হ্যাভেলস, এই ধরনের স্টকগুলো। এখন টাইটান, হ্যাভেলস এই ধরনের স্টকগুলোতে আমরা একটা মেনলি টাইটানে একটা স্ট্রং আপ ট্রেন্ড আমরা দেখছি অল টাইম হাই লেভেলে, তো সেই জন্য কনজিউমার ডিউরেবলকেও কিন্তু ওপরের দিকে উঠতে দেখছি। কিন্তু ওভারঅল এখনও পর্যন্ত যে প্রিভিয়াস যে সুইং, এটা এখন আজকের ডেটে কি দেখছি সেটা হলো একটা ইম্পর্টেন্ট ডাউন ট্রেন্ড লাইন, সেটাকে ব্রেক করে কিন্তু ওপরে গেছে। ঠিক আছে, এটাকে যদি হোল্ড করে এবং 38,800-কে যদি ব্রেক করে তাহলে এটা কিন্তু একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পারি। ওকে, অন্যদিকে ক্যাপিটাল গুডস এখনও পর্যন্ত সাইডওয়েজ আছে। ঠিক আছে, ডাউন ট্রেন্ডটা পজ অ্যান্ড সাইডওয়েজ, এটাই এখন ভিউ। পিএসইউ ব্যাংক তো অ্যাজ ইউজুয়াল আপ ট্রেন্ডের মধ্যেই আছে এবং স্ট্রং আপ মুভ এর মধ্যে আছে, তো এটাকে আমরা আপ ট্রেন্ডের হিসাবে রাখবো। তো ওভারঅল মার্কেটে কী দেখলাম, দেখলাম আজকে যে নিফটি আইটি একটা রিভার্সাল নিয়ে আবার ওপরের দিকে যাচ্ছে এবং ফার্মা সাইডওয়েজ থেকে আপ ট্রেন্ডে চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এই দুটো আমরা ভিউ দেখলাম।
এবং মোটামুটি বাকি মার্কেট একটা সাইডওয়েজ জোনের মধ্যেই আছে। S&P 500 অল টাইম হাই, কালকেও অল টাইম হাই টাচ করেছিল এবং আজকে আবার একটা নতুন আমরা অল টাইম হাই দেখতে একদম অল টাইম হাইয়ের কাছেই কিন্তু এখন ট্রেড করছে, মাত্র 0.1% আপ, কিন্তু অল টাইম হাই ট্রেড করছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ধীরে ধীরে যদি ওপরের দিকে যাই তাহলে কিন্তু সেটা যেতেই পারে, কারণ এখানে একটা সুন্দর প্যাটার্ন বানিয়েছে। এরপরে আমরা ডাও জোন্স 30, এখানে আমরা দেখছি যে আজকেও একটা অল টাইম হাই টাচ করে একটু নিচে এসছে, 0.4% নিচে এসছে, তেমন কিছু না। এটা অলমোস্ট ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট চার্ট হিসাবে দাঁড়িয়ে আছে। নেক্সটে আমরা দেখিচ্ছি কি একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখছি, সেটা হলো যে ট্রাইঅ্যাঙ্গেলটা ব্রেকআউট আমরা দেখছি। আমাদের যেটা ট্রাইঅ্যাঙ্গেল ছিল তার কিন্তু একটা ব্রেকআউট দেখছি। এবার ট্রাইঅ্যাঙ্গেল ব্রেকআউট হলে জেনারেলি কত দূর যায়? ট্রাইঅ্যাঙ্গেল ব্রেকআউট হলে সব থেকে এটার যে ওপরে এটা হলো 26,160। এক সেকেন্ড, আমাকে একটু অন্যভাবে করতে হবে, এটাকে ক্লোন করলাম। এখান থেকে 27,860 এটার কিন্তু আমরা একটা ইম্পর্টেন্ট একটা লেভেল পাচ্ছি। ঠিক আছে, 27,860-এর কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেল পাচ্ছি, যে এখান থেকে এটা প্লেস হয়ে আছে। ঠিক আছে, 27,880 বা 60 এই পর্যন্ত কিন্তু যেতে পারে ন্যাস্টিক, আর ধীরে ধীরে যাবে, অত তাড়াহুড়ো না। অন্যদিকে ডলার ইন্ডেক্স, এটা আমরা কিন্তু ধীরে ধীরে কন্টিনিউয়াসলি দেখছি যেভাবে ফল করেছিল সেটা কিন্তু কভার করছে এবং ওপরের দিকে উঠছে। এবার যদি এটা ওপরের দিকে ওঠে তাহলে কিন্তু এটা আমাদের জন্য কনসার্ন তৈরি করতে পারে যদি অনেক বেশি মুভ দেয়। যতদিন পর্যন্ত 100 নিচে আছে আমাদের তেমন কোনো চাপ নেওয়ার দরকার নেই, এটা স্টেবল জোনের মধ্যেই আছে, তেমন কোনো যখন সাডেন মুভ দেবে তখন এটা নিয়ে ভাবা যাবে। অন্যদিকে অন্যদিকে ইউএসডি আইএনআরে আজকে আবার আমরা মোটামুটি 30 পয়সা মতো ফল দেখছি। তো ঠিক আছে, যদি ফল হয় সেটা আমাদের জন্যই বেটার, এটা নিয়ে অত ভাবার কোনো কারণ নেই। অন্যদিকে গোল্ড অলমোস্ট অল টাইম হাইয়ের লেভেলে দাঁড়িয়ে আছে, এখন 0.67% ওপরে। অন্যদিকে গোল্ড মোটামুটি আমরা 52 উইক হাইয়ের কাছাকাছি দেখছি। সিলভার আমরা আজকে 3% ডাউন দেখছি। কালকের যে মুভটা ছিল অল টাইম হাইয়ের, সেই মুভটাকেই আজকে গ্র্যাব করে নিচের দিকে এসছে এবং অলমোস্ট সেম হাই লো বানিয়েছে। এটাকে কালকের যেটা গ্রিন ক্যান্ডেল ছিল আজকের সেম প্যাটার্ন এখনও পর্যন্ত এই রাত 10টা পর্যন্ত আমরা দেখছি যে রেড ক্যান্ডেলে বানিয়েছে। এটা জেনারেলি একটা রিভার্সাল সিগন্যাল হয়, কিন্তু এটাকেই শুধুমাত্র একটা রেড ক্যান্ডেল বা টুইজার টপ, এটাকে দেখে আমরা শুধুমাত্র এখানে টপ বলতে পারি না, কারণ তার আগে যেখানে আমরা একটা বড় 7%-এর একটা এনগালফিং প্যাটার্ন দেখেছিলাম, তারপরেও কিন্তু মার্কেটকে আবার নেক্সট ডে দেখেছিলাম যে সেই ট্রেনটাকে ওপরের দিকে যেতে। কিন্তু এখন ওভারঅল এখানে যদি একটা পজ হয় সেখানেও কিছু ডাউট হওয়ার কিছু নেই, কিন্তু এখানে একটা স্ট্রং ট্রেন্ডের মধ্যে আছে এবং সেইভাবেই প্লেটা করতে হবে। ঠিক আছে, কিন্তু এখানে নতুন না নেওয়াটাই বেটার। অন্যদিকে ক্রুড কিন্তু নিচে পড়েছে 2%, অলমোস্ট 2.5% কিন্তু নিচে কিন্তু ক্রুড নেমেছে। সেটা ভেনেজুয়েলা নিউজের জন্য হোক বা সেটা যে কোনো কারণেই হোক, কিন্তু অলমোস্ট 5,000 যে ইম্পর্টেন্ট সাপোর্ট তার কাছাকাছি এসে কিন্তু ট্রেড করছে। ন্যাচারাল গ্যাস সাপোর্ট থেকে একটা আজকে দেখছি যে বাউন্স নিয়ে গেছে, 3.5% ওপরে গেছে, 317 টাকায় এখন ট্রেড হচ্ছে। তো এখানে এখন ন্যাচারাল গ্যাসটাকেও একটু নজরে রাখতে হবে।
বা এখান থেকে যদি নিচের দিকে আসে তাহলে 304 বা 303 এটা একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট হবে। ওপরের দিকে রেজিস্ট্যান্স কোথায় হবে? 325, 335 এগুলো কিন্তু রেজিস্ট্যান্স হবে, এবং 348 এগুলো। বিটকয়েন খুব সুইটলি প্লেসড টেকনিক্যাল অ্যানালিসিস ওয়াইজ হয়েছে। এখানে একটা শর্টিং সিগনাল দিয়েছে, এবার এখান থেকে ফল করবে কি না আমার জানা নেই, কিন্তু এখান থেকে টেকনিক্যাল ওয়াইজ একটা শর্টিং সিগনাল আছে, এবং নিচের দিকে কতটা আসতে পারে? মোটামুটি 85,000-এর আশেপাশে আসতে পারে। এবং ইথেরিয়ামও সেম বিটকয়েনকে ফলো করছে, এবং এখান থেকে একটা কিন্তু ডাউন সাইডের একটা মুভ দিয়েছে। এবার এটা যদি প্লেস হয় তাহলে নিচের দিকে আসবে, এবং এখান থেকে যদি বাউন্স করে তাহলে আবার উপরের দিকে যাবে। ঠিক আছে, সেইভাবে ইন্ট্রাডে, আর বিটকয়েন যেহেতু 24/7 মার্কেট, সেইভাবে বিটকয়েনকে ট্রেড করতে হয়। তো ওভারঅল অ্যানালিসিস এই পর্যন্তই। আজকের মতো ক্লাস এখানেই শেষ করি। গুড নাইট। কালকে আবার অ্যানালিসিস নিয়ে আলোচনা করা যাবে। বাই।